আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমাদের মাতৃভূমিতে যে কোনো সংকট তৈরি হলে সেটা আমাদের হৃদয়ে এসে লাগে। আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই। তখন আমাদের নিজেদের যাবতীয় কাজ আমরা সুনিপুণভাবে করতে পারি না। আমাদের সবার দৃষ্টি থাকে আমাদের রাষ্ট্রের কি হচ্ছে, আমাদের রাষ্ট্রে কি হচ্ছে। সত্যিকার অর্থে বলতে গেলে এই কদিনের বাংলাদেশের যে সংকট সৃষ্টি হয়েছে, এর ফলে আমাদের অর্থনৈতিক অচলাবস্থা থেকে শুরু করে, রাজনৈতিক অচলাবস্থা থেকে শুরু করে, আমাদের শিক্ষায় অচলাবস্থা, সর্বক্ষেত্রে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই অচলাবস্থা থেকে আমাদের আসলে কারোরই মন ভালো নেই। এটা সত্যিকার অর্থেই সবারই, আন্দোলনকারী এবং সরকার পক্ষ কারোরই কিন্তু মন ভালো নেই। আমরা সবসময় চাই আমাদের রাষ্ট্র পৃথিবীর বুকে একদম কোনো রকম কলঙ্ক ছাড়াই আমাদের রাষ্ট্রটা সবার কাছে পরিচিত হোক। আমরা আমাদের দেশকে ভালোবাসি। এই ভালোবাসা থেকে আমরা আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং সরকারেরও তার স্বতঃস্ফূর্ত কাজ করার কাজে আমাদের সহযোগিতার প্রয়োজন, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু আজকে যে বাংলাদেশের সংকটটা সৃষ্টি হয়েছে, আমার মনে হচ্ছে ঠিক সময়ে যদি ঠিকভাবে উদ্যোগ গ্রহণ করা যেত, তাহলে এই সংকট আমাদের দেখতে হতো না। এর জন্য যে একদম সরকারের সবাই দায়ী তা না। সরকারের কিছু সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি ঠিক সময়ে পদক্ষেপ না নেওয়াতেই হয়তো এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমি যেটা মনে করি, ভুল করলে মাসুল দিতে হয়, কিন্তু আপনি যখন একই ভুল বারবার করবেন, তখন শুধু মাসুল নয়, আসলের সাথে সুদও দিতে হয়। এই বিষয়টা আমরা কেউ আসলে মাথায় রাখি না, এবং ঠিক সময়ে ঠিক পদক্ষেপটি না নেওয়াতে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এবং যে বিষয়টা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, খেরত বাজে আছাড় খায়। এটার অর্থ এটাই যে সামান্য ঘাসের উপর পা পিছলে মানুষ মারাত্মকভাবে জখম হয়। এই ঘাসটাও তখন আর সামান্য থাকে না। তো এজন্যই বলি যে কোনো ক্ষেত্রে আসলে সবকিছুকে সঠিক সময়ে নিরূপণ করে তার সমাধান করা উচিত। এই পৃথিবীতে এমন কোনো সমস্যাই নেই যার কোনো সমাধান নেই, নিশ্চয় ছিল, এবং সেই সমাধানটা আমরা যথাসময়ে করতে পারিনি বলে আজকে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে হচ্ছে। এতগুলো মানুষের মৃত্যু আমাদের কাম্য ছিল না। আমরা আর কত মৃত্যু দেখব? এই রাষ্ট্র স্বাধীন হওয়ার পর আমাদের যারা বৃদ্ধ অভিভাবকরা আছেন তারাও বলছেন যে এখন যে বাংলাদেশে যে আন্দোলনটা সৃষ্টি হয়েছে ছাত্রদের মধ্যে, এটা কেন হলো? এবং কোটা বিরোধী আন্দোলন এখন আর কোটায় সীমাবদ্ধ না থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নিল কেন? এই কথাটা অনেক বিদগ্ধজন বলছেন। এবং আমি একটু আগে আমার যে কথাটা বলেছি, ঠিক সময়ে সঠিক পদক্ষেপটি না নেওয়াতেই আজকে এই আন্দোলনের কি যে হয় শেষ পর্যন্ত তার কোনো ধারণা আমরা রাখতে পারছি না। এবং এই পদক্ষেপ নেবেন কারা? নিঃসন্দেহে সরকার এবং সরকারি দল। এক্ষেত্রে সরকারের ভূমিকা কতটুকু কি ছিল? সরকারেরই একজন এমপি ব্যারিস্টার সুমন একটা টক শোতে বলেছেন, দেখেছি, যে আমাদের যে পদক্ষেপটা 1 সপ্তাহ আগে নেওয়া উচিত ছিল, আমরা সেটা 1 সপ্তাহ পরে নিয়েছি। আত্মসমালোচনা দোষের কিছু না। আমি ব্যক্তিগতভাবে, আমি আমাদের ভুল হতে পারে, এবং সে ভুল শুধরানোরও দরকার। আমি একটু আগে যে কথাটা বলেছি, যে কোনো ভুলেরই মাসুল দিতে হয়। এবং আরো একটা কথা বললাম আমার লাইভের শুরুতে, যে একই ভুল যদি আপনি বারবার করেন, তাহলে তার আসলের সাথে সুদ পরিশোধ করতে হয়। আমাদের ভুলটা হয়েছে, আমরা এই আন্দোলন শুরুর পর থেকে, কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশের নতুন নয়, 2018 সালে ওই আন্দোলন আমরা দেখেছি। কিন্তু এবার এসে 2024-এ এসে আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি
সংশ্লিষ্ট যারা আছেন এই আন্দোলনের সাথে কথা বলবেন, তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলবেন। এই সংশ্লিষ্ট শাখা বা ব্যক্তিদের মধ্যে আমরা অনেক ভুল দেখতে পেয়েছি, যে ভুলগুলোকে আজকে মাসুল দিতে হচ্ছে বারে বারে। আমরা আসলে আজকে একজন আমাকে বললেন যে আজকে থেকে 15-16 বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো দীর্ঘদিন পর, তখন এই যে ছাত্ররা রাস্তায় আন্দোলন করছে তাদের 8-10 বছর বয়স, এখন তারা পরিপূর্ণ, এখন তারা কি বলবো, তারা এখন মানসিকভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এই ছেলেগুলোর মনের ভাব যাদের বোঝার দরকার ছিল তারা যথাযথ বুঝেনি বলে অনেক বিদগ্ধজন বলছে, এবং আমারও কেন জানি মনে হয় এখানেও কথাটা সত্যি। আমরা দেখেছি, আমরা অস্বীকার করার উপায় নেই। এবং আমি এটুকু বলে রাখছি যে আমাদের বাংলাদেশের সবগুলো অর্জনে, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 91-তেও যে এরশাদ সরকারকে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে পতন করা হয়েছিল, এই সবগুলো আন্দোলনেই আমাদের তরুণদের ভূমিকা ছিল অগ্রগামী। এই বিষয়টা আমরা ভুলে যাই সবসময়। আমাদের যে তরুণরা বেড়ে উঠছে তাদের মানসিক বা মনের ভাব বোঝার ক্ষমতা রাষ্ট্রের রাখতেই হবে। এখন কথা হচ্ছে এরকম একটা আন্দোলনে অনেক ধরনের নৈরাজ্য হয়ে গেল, সহিংসতা হয়ে গেল, আমাদের গর্বের জায়গাগুলো ধূলিসাৎ হয়ে গেল, মেট্রো রেল, আমাদের সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বিটিভি ভবন এবং আরো যা কিছু, এই সহিংসতাগুলো ঘটলো কেন? এবং এই আন্দোলনের সাথে এগুলোর সম্পর্ক কি? আমরা এই পর্যন্ত, গতকাল পর্যন্ত বা আজকে যে আন্দোলন আমরা ছাত্রদের দেখেছি তাদের মধ্যে সহিংসতা দেখিনি, এটা খুব আশার কথা। এবং সরকার যে বলছে সেখানে ভিন্ন দুটি দল হয়তো ঢুকে তাদের অসৎ উদ্দেশ্য চারিতার্থ করেছে ছাত্রদের ব্যবহার করে। এবং যে বিষয়টা আমরা বারবার পরিলক্ষিত হচ্ছে আমাদের মধ্যে, আন্দোলনের একটা পর্যায়ে এসে কোনো আমার মাঝে মধ্যে মনে হয়েছে, আমি যদিও অনেকে অনেকভাবে নিতে পারেন, যে অনেকগুলো ভুল পদক্ষেপের কারণেই কিন্তু, বিশেষ করে সংশ্লিষ্ট দপ্তরের অনেকগুলো ভুল পদক্ষেপ ছিল, যার ফলে এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এবং এই আন্দোলনের পরিণতি কি সেটা আমরা কেউ বুঝতে পারছি না আগে থেকে। কিন্তু আমরা চাই এই রাষ্ট্রের মর্যাদা সারা পৃথিবীতে সমুন্নত থাকুক। বৈদেশিক চাপের একটা বিষয় একটু আগে পত্রিকায় পড়লাম, অনেকগুলো দেশ, আমরা আসলে এগুলো প্রত্যাশা করি না। আমরা চাই আমাদের রাষ্ট্র সারা পৃথিবীতে সমুন্নত হয়ে থাকুক। দেশের সাধারণ জনগণ কিন্তু সরকারে কে আসবে কে যাবে সেটা তাদের ধর্তব্যের বিষয় না। তারা একটু সুখে শান্তিতে থাকতে চায়, এই নিশ্চয়তাটুকু দেওয়া অবশ্যই সরকারেরই দায়িত্ব। কখনো কখনো আত্মসমালোচনাও করতে হয়। আমরা চাই এদেশের স্বাধীনতার চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা যার হাতে নিরাপদ তার কাছেই রাষ্ট্র পরিচালনার দায় থাকুক, রাষ্ট্র পরিচালনার ভার থাকুক, এটা আমরা চাই। এখানে কোনো অরাজক পরিস্থিতি বা অস্থিতিশীল কিছু আমরা কেউ প্রত্যাশা করি না। কিন্তু আমি একটু আগে যে কথাটা বলেছি, আমাদের সবচেয়ে ভুলটা কোথায় হচ্ছে, আমরা আমাদের তরুণদের মনের ভাষা বুঝতে পারছি না। অনেকেই বলেন যে আজকালকার তরুণরা সারাক্ষণ মোবাইলে পড়ে থাকে, এটা করে ওটা করে, সেই যুগের তরুণদের মতো তাদের মধ্যে একটা আদর্শ নেই, এই নাই সেই নাই, এগুলো বলে আসলে আমরা আমাদের তরুণদেরকে দূরে ঠেলে দিয়েছি। এই তরুণদের মনের ভাষা বোঝাটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এই রাষ্ট্র, আজকে আপনারা যারা এই রাষ্ট্র চালাচ্ছেন বা রাষ্ট্রের কর্ণধার হিসেবে আজকে যারা আছেন, কালকে কিন্তু এই তরুণদের মধ্যে থেকে কেউ না কেউ উঠে আসবে। তার জন্য সঠিক ব্যবস্থা এবং তার মানসিক দিক গঠনের যে ভূমিকা, সেখানে রাষ্ট্রেরও অবশ্যই ভূমিকা রাখা দরকার। একজন তরুণ বেড়ে উঠছে, তার ভাবাদর্শ কি, সে কি ভাবছে, দেশ নিয়ে তার ভাবনা কি, এগুলো কিন্তু রাষ্ট্রেরও, তার পিতা মাতার মতো তার রাষ্ট্রেরও কিন্তু দায়বদ্ধতা থাকে।
একজন তরুণের বেড়ে ওঠার পেছনে। আমার মনে হয় এই দিকটায় আমরা খুব উদাসীন ছিলাম, আমাদের তরুণদের মনের ভাষা আমরা বুঝতে চাইনি, যার ফলে হয়তো তরুণরা তাদের নিজেদের মতো করে ভাবতে শুরু করেছে। এবং আজকালকার তরুণরা অনেক স্মার্ট, এটা অস্বীকার করার উপায় নেই। আমি একটু আগে যে কথাটা বলেছি, আমাদের তরুণরা বয়সে কম, কিন্তু তাদের মনের যে ভাবনাটুকু, সে ভাবনাটুকু বোঝার ক্ষমতা বা বুঝতে আমরা কেউ চাইনি। সেটা একটু আগে আরেকটা কথা যেটা বলেছি, এই তরুণদের মনের ভাব বোঝার দায় রাষ্ট্রেরও আছে। উদাসীন ছিল সবাই। আমি আজকে একটা স্ট্যাটাস লিখেছিলাম, পোস্ট করেছিলাম, আবার পরেতে ডিলিট মুছে দিই। ওখানে লিখেছিলাম যে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে রাষ্ট্রের সবকিছুকে আমলে নিতে হয়, পাত্তা দিতে হয়। একদম ক্লিয়ার করে বললে সবকিছুকে পাত্তা দিতে হয়। পাত্তা না দেওয়া স্বভাব বড় বেশি বিপদ ডেকে আনে। ছোটখাটো যে কোনো বিষয়ে রাষ্ট্রের পাত্তা দেওয়া চাই। তো সে যাই হোক, এখন যে পরিস্থিতি, আমরা চাই এই পরিস্থিতি বা এই সংকট দ্রুত উত্তরণ হোক। এর জন্য রাষ্ট্রীয় সরকার এবং আন্দোলনকারী সবাই সবার অবস্থান থেকে এই সংকট বা এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে আগের মতো জীবন যাপন করতে পারে বুক চিতিয়ে, তার একটা ব্যবস্থা হওয়া দরকার। এবং ক্লিয়ার করে বলি, আমি একটি রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাসী। আমি আমার আত্মসমালোচনা করছি। এই সংকট মোকাবেলার জন্য আমি মনে করছি যে সরকারের একটু দৃঢ় ভূমিকা এবং সরকারি দলের একটু সাংগঠনিক মজবুত তাদের একটা পদক্ষেপ দরকার ছিল, যেটা আমরা অনুপস্থিত দেখেছি। যার ফলে আমাদের তরুণদের আজকে যারা আন্দোলনে নেমেছে, তারা কিন্তু তাদের এই আন্দোলনটা কোনো সরকারের বিরুদ্ধে বা সরকার পতনের আন্দোলন ছিল না, এবং আমি মনে করি এখনো পর্যন্ত নেই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় নেই, তাহলে কে আসবে ক্ষমতায়? অন্য কোনো রাজনৈতিক দল? সেরকম একটি রাজনৈতিক দল আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না যে এই রাজনৈতিক দলের এই মুহূর্তে সাংগঠনিক ভিত্তি আছে সরকার পরিচালনা। তৃতীয় কোনো শক্তিও এই সরকার পরিচালনা তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু তারা যে ভালো কিছু করবে এরকম কোনো নিশ্চয়তা নেই। এজন্য সরকার কে আছে সেটা বিষয় নাই। আমরা চাচ্ছি, যে বিষয়টা বলতে চাচ্ছি, যে এই আন্দোলনটাকে ভিন্ন খাতেও কিছু কিছু ক্ষেত্রে মানুষ প্রবাহিত করতে চাচ্ছে, বা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা, তারা শুধু একটা মেসেজ, তাদের কাছ থেকে আমি যে মেসেজটা বারবার পেয়েছি, আমি বারবার যে কথাটা বলছি, তাদের মনোভাবটা বোঝার ক্ষমতা আমাদের সরকারের ছিল না। আমি যে কথাটা বলছিলাম, আমাদের তরুণদের মনোভাবের বুঝতে হবে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় সরকারকে এবং তার সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদেরকে। তো সেক্ষেত্রে আমাদের তরুণরা, আমরা বারবারই দেখেছি, শাহবাগ গণজাগরণে আমরা দেখেছি, আমি যে আমাদের জীবদ্দশায় যেগুলো দেখেছি, উত্তাল জোয়ার হয়, এবং আমাদের ছাত্র ছাত্রীরা, শিক্ষার্থীরা একটা বড় অংশ রাষ্ট্রে, এবং তাদের হাতে আগামী বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে সেটা নির্ভর করছে। তো সেক্ষেত্রে তাদের সাথে তাদের মনোভাব বোঝার একটা পদক্ষেপ দরকার ছিল, যেটা খুব দেরি হয়ে গিয়েছিল। আমি মনে করি এখনো সময় আছে, সময় শেষ হয়ে যায়নি। সরকার একটু আন্তরিক হয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত সে যেই হোক, এতগুলো প্রাণ যে ঝরে গেল, এর জন্য অভিযুক্ত যেই হোক, তার সুনিপুণ বিচার এবং সংশ্লিষ্ট ব্যক্তি যাদের কারণে, যাদের বেফাঁস মন্তব্য আমরা শুনেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আমার মনে হয় এই সংকট অনেকটাই কেটে উঠতে পারে। সেটা আমার ছোট্ট মতামত। আরেকটা বিষয় হচ্ছে, সুনির্দিষ্ট বিষয়ের একটা আন্দোলন ছিল, যেটা চাকরিতে কোটার বিষয়ে। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কথা বলার
সরকারের তরফ থেকে একটু বিলম্বিত হওয়াতে সেটা কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা পরবর্তীতে হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেক্ষেত্রেও আমি মনে করছি এখনো সময় শেষ হয়ে যায়নি। এবং আমি যেটা বারবার বলছি, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের মনের কথাটা আপনারা শুনুন, তারা কি বলতে চাচ্ছে, তাদেরকে তাদের মনের কথা বলতে দিন, আপনারাও শুনুন এবং যৌক্তিক কোনো উপায় বের করুন যে এই সংকট যাতে উত্তরণ হয়। আমরাও চাই আমাদের শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরে যাক, তারা দীর্ঘ সময় রাজপথে না থাকুক। তাদের সামনের দিনগুলো সুন্দর করার জন্য তাদের শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। এই জন্য তাদের কথা শুনতে হবে এবং তাদের সাথে একটা যৌক্তিক সংকট সমাধানের পথ বের করতেই হবে। আমরা এটাই চাই। একটা বিষয়ে বলে রাখি যে ছাত্রদের মধ্যে এক ধরনের দ্রোহের আগুন আমরা দেখতে পাচ্ছি। এই আগুন নেভানোর জন্য আমরা কাউকে এগিয়ে আসতে দেখিনি। এই আগুনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য সবাই এসেছেন, সামনে এগিয়ে আসছেন এখনো। এবং সরকারের তরফ থেকেও যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম শুরুর দিকে, প্রথমে এই আন্দোলনটাকে একটু পাত্তা দেওয়া দরকার ছিল। তাদের সাথে শুরুতে একটু কথা বলে তাদের সাথে বা তাদের দাবি দেওয়া সম্পর্কে আজকে হয়তো এই পর্যায়ে এসে আমাদের করতে হতো না। আমি আসলে দোষারোপ করার জন্য বলছি না। একটা সরকারের সুনির্দিষ্ট সংশ্লিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা নেতা, তাদের ভুলের জন্যই সরকার এবং পুরো দলকে দায় নিতে হয়। এই জন্যই বলি যে আমাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারে থাকেন, তাদেরকে কথাবার্তা বলার সময় একটু সাবধানে হওয়া উচিত। এবং আমি যে কথাটা বলছিলাম বারবার, আমরা চাই আমাদের রাষ্ট্রটা নিরাপদ থাকুক। আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের ব্যবসায়ীদের একটা অচলাবস্থা তৈরি হয়েছে, আমাদের প্রবাসীদের মধ্যেও এক ধরনের ঘৃণার জন্ম হয়েছে। বৈদেশিক চাপের কথাও আমরা পত্রিকায় পড়ছি। তো সব দিক দিয়ে এত সব বিষয় যখন একটা রাষ্ট্রের উপর এসে পড়ে, তার কলঙ্ক তো আমাদের সবারই হয়। আমরাও তো চাই আমাদের রাষ্ট্রটা মাথা তুলে দাঁড়াক। আমরা ভুলে যাই যে এই পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষাটা আমাদের। আমরা এই পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়েছি। আমরা উর্দু ভাষা মেনে নিইনি, আমরা আমাদের ভাষার জন্য বুকে তাদের রক্ত দিয়েছি। এবং এটা সত্যি যে এই সব বাঙালির সবগুলো অর্জনে আমাদের তরুণদের ভূমিকাই ছিল অগ্রণী। যুগে যুগে আমাদের তরুণদের মনোভাব আমাদের বুঝতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে, তাদের ভালো করে বুঝতে হবে আমাদের। এবং এই সংকট আসলে আমি কি বলবো, আমি বুঝতে পারছি না। আসলে এতটা সংকট আমাদের মনে হয় করোনা কালেও ছিল না। দীর্ঘ সময় ধরে আমাদের একটা অচলাবস্থা সৃষ্টি হয়ে আছে এখন, আজকে গত বেশ কদিন ধরে। আমরা চাই দ্রুত এই সংকট উত্তরণ হোক, আমাদের তরুণদের মনের ভাষা বুঝুক, তরুণদের কথা শুনুক এবং এই সংকট উত্তরণের জন্য যা কিছু করা প্রয়োজন সরকারের কাছ থেকে, সরকারের তরফ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হোক। এবং এই সরকারের আমি জানি খুব বিজ্ঞ কিছু নেতা আছেন। আমার কেন জানি মনে হয় তাদেরকে কোনো কারণে তারা দূরে আছেন বা তারা কোনো বিষয়ে সরকারকে এই বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছেন না, বা সরকারও তাদের পরামর্শ নেয়নি আগে। তো সেক্ষেত্রে আসলে আমি গত কয়েকদিন আগে একটা লেখা লিখেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগে একজন জিল্লুর রহমান এবং একজন সৈয়দ আশরাফের অভাব অনুভূত হচ্ছে খুব বেশি। তাদের অভাব বোধ হয়ে আওয়ামী লীগ আর কাটবে না। কেন জানি সেদিন একটা লেখা লিখেছিলাম আমি, এবং এখন আমার সে কথাটা বলতে ইচ্ছে হচ্ছে। একজন রাজনীতিবিদ তার কথার চেয়ে কাজে বেশি পারদর্শী হওয়া চাই। এবং এজন্যই আসলে আমাদের মধ্যে আমরা কাজের চেয়ে কথা বলছি বেশি, মাঝে মধ্যে মনে হয়। সবার কাছে আমাদের সাধারণ মানুষের একটা আহ্বান থাকবে যে আমরা চাই না যে এই দেশে একটা লম্বা সময় ধরে সংকট থাকুক। তা রাজনৈতিক সংকট হোক, অর্থনৈতিক সংকট হোক, বৈদেশিক সংকট হোক, কোনো সংকটই আসলে আমরা চাই না। সাধারণ মানুষ আসলে নির্বিঘ্নে বেঁচে থাকতে চায়।
এজন্য কোনো সংকট দেখা দিলে সেটা সরকারকেই মোকাবেলা করতে হয়। এবং অনেকে বলছেন সরকারকেই কেন দোষারোপ করছে সবাই। আসলে একটা পরিবারে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরিবারে যখন কোনো ঝামেলা হয়, সংকট হয়, তখন সেই পরিবারের অভিভাবককেই সবাই দোষী করে, বলে তিনি ঠিকভাবে শিক্ষাটা দিতে পারেননি। তো একটা রাষ্ট্রের সরকার হচ্ছে একটা রাষ্ট্রের সমস্ত জনগণের অভিভাবক। এজন্য রাষ্ট্রে যখন সংকট দেখা দেয় তখন রাষ্ট্রের সরকারই এর দায় নিতে হয়। এবং এই দায় নিতে গিয়ে সরকারকে সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই সংকট উত্তরণে একজন পরিবারের অভিভাবক যেভাবে তার যথাযথ ভূমিকা রাখা দরকার, সরকারকেও সেই ভূমিকাটুকু রাখতে হবে। এবং এর জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের দ্বারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না হয়, সংকট না কাটায়, সংকট আরো বাড়ে, তাহলে তাদের উপর আস্থা রেখে তো লাভ নেই। সরকারকেও অনেক সময় একটু কঠোর এবং কঠিন হওয়া চাই। এবং আবারও প্রত্যাশা করছি আমাদের সংকট কেটে যাক। আমরা চাই আমাদের তরুণদের মধ্যে যে দ্রুহ এবং আগুন জ্বলে উঠেছে, সে আগুন নেভানোর জন্য সরকারই এগিয়ে আসুক এবং তার জন্য যা যা করা দরকার সরকারের তরফ থেকে করা হোক। এবং যারা এই আন্দোলনে হতাহত হয়েছে তাদের বিচারের তারা যাতে সুবিচার পায়, একটা দৃষ্টান্ত রাখার মতো বিচারের জন্য দায়ী যারা, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। এবং এজন্য সরকারকে সবাই বলবে, কারণ সরকারই রাষ্ট্রের অভিভাবক। এই সংকট কেটে উঠুক, আমরাও চাই, আমরা নির্বিঘ্নে জীবন যাপন করতে চাই, আমরা একটা স্বাভাবিক জীবন চাই। এবং এই জন্যই আমরা চাই যে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা এবং সবাই যাতে ভালোভাবে বেঁচে পড়তে থাকতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব। রাজনৈতিক বিষয় নিয়ে কখনোই আমার এই ফেসবুক লাইভে আসি না। তার একটা কারণ হচ্ছে আমার নিজেরও একটা রাজনৈতিক পরিচয় আছে এবং আমার অন্য পরিচয়ও আছে। আমি এই বিষয়গুলো কখনো এখানে তুলে আনি না। এখানে আমি আমার মনের অব্যক্ত কথাগুলো বলি, এগুলোই বলি। তারপরও আজকে কথা প্রসঙ্গে বললাম যে আমাদের এই সংকট আসলে আমাদের আর ভালো লাগছে না, আমরা এই সংকট কাটিয়ে উঠতে চাই। এর জন্য যথাযথ যারা আছেন এই দেশের সকল নাগরিকের এই সংকট কাটার জন্যই সহযোগিতা করা দরকার। আজকে অনেকে বলছেন যে এই সংকট নিয়ে যে অনেকেই সরকারি দলের হয়েও সরকারের সমালোচনা করছে। আমি যে কথাটা বলেছি একটু আগে, যে একজন অভিভাবক তার সংসারের সবকিছুর দায় নিতে হয়। সেখানে এই সংসারের অন্য কোনো সদস্যই অভিভাবকের উপর রাগ করতে পারে, তার উপর অভিমান করতে পারে বা তার উপর বীতশ্রদ্ধ হতে পারে। তখন এই অভিভাবককে এগিয়ে আসতে হবে, তাকে কিভাবে শান্ত করা যায়, তাকে কিভাবে আপন করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা অভিভাবক সুলভ আচরণ আমরা পাইনি, এটা স্বীকার করছি। এই জন্যই আজকে সংকটটা একটু দীর্ঘ হচ্ছে, একটু দীর্ঘ না, এই সংকট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা বুঝতে পারছি না। সে যাই হোক, আমরা চাই সাধারণ নাগরিকের নিরাপদ জীবন, সবার নিরাপদে থাকুক, এই প্রত্যাশা করছি।